স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তাকরিমদের বাসার পরিবেশ বেজায় থমথমে, তার কারণটাও স্বয়ং তাকরিমকে ঘিরেই। তাকরিমের দাদি কুলসুম বানু চাচ্ছেন তিনি এর মধ্যেই নাত বউয়ের মুখ দেখতে চান। শরীরটা তার ইদানিং ভালো যাচ্ছে না, তার প্রায়শই বুক ব্যথায় দম যায় যায় অবস্থা হয়। মনে হয় এই বুঝি তার হায়াতের দিন ফুরালো। তাই বেঁচে থাকতেই বিয়ে করিয়ে ফেলতে চান তাকরিমকে। সবে দুদিন হলো তিনি তার মেয়ের বাসা থেকে ছেলের বাসায় এসেছে থাকতে। এর মধ্যেই নাতির বিয়ে নিয়ে এত হম্বিতম্বি করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না জাহানারা বেগম। এ নিয়ে মুখ ফুটে শাশুড়ি মাকে কিছু বলতেও পারছে না। যদি তিনি তাদের সাথে সব সময় থাকতো তবে একটা কথা ছিল, কিন্তু যে জায়গায় তিনি 6 মাস পর পর আসেন তাদের কাছে বেড়াতে, সেখানে উনার মুখের উপর কিছু বলে দেওয়াটা নেহাতি বেয়াদবি। তাই হতাশ হয়ে চুপ করে বসে আছে সোফায়। তাকরিমা চুপ, কিন্তু গভীর ভাবনায় নিমজ্জিত। জোহা ভাইয়ের দিকে তাকিয়ে ফুপির বানিয়ে দেওয়া আচার খাচ্ছে আয়েশ করে। ফাঁকে একটা দুইটা মজাদার শব্দ তুলে বলছে ইয়াম্মি। এতে তাকরিম ভ্রু কুঁচকে তাকাচ্ছে তার দিকে। বুঝতে পারছে তার এই নাকানি চুবানি খাওয়ার দশা দেখে বোনটা মজা নিচ্ছে। এই নিয়ে রাগে নাক ফোলাচ্ছে তাকরিম, যা খেয়াল করে ভীষণ মজা পাচ্ছে জোহা। শব্দহীন মিটমিট করে হাসছে সে। বসার ঘরে ভারী পরিবেশে পুনরায় কুলসুম বানু বিরক্ত গলায় বলল, কি কও বউ, কথা কও না কেন? তোমরার ভাবসাব তো সুবিধার দিহি না। কি মতলব করতেছ? আমারে গাথায় রাইখা পরে পোলারে নিকা করবা, হেইডা কোনটা হুনি? ষাটোর্ধ্ব বয়স্কা কুলসুম বানু তার সমস্ত দন্তরাজি খুইয়েছে প্রায় অনেক বছর। দাঁত না থাকার দরুন তার সব কথাই অস্পষ্ট আর একটু অন্যরকম শোনায়। তবে উপরোক্ত কথাটি বলার সময় যে তার কণ্ঠে সূক্ষ্ম রাগের আভাস ছিল তা স্পষ্টতই বুঝতে পারলেন জাহানারা। তাই জিভ কামড়ে পুনরায় বোঝানোর ভঙ্গিতে বললেন, ছি ছি আম্মা, এসব কি বলেন? আমরা অবশ্যই তাকিকে বিয়ে করাবো, কিন্তু 2 দিনের ভিতরে কিভাবে সম্ভব? যোগার যন্ত্রেরও একটা ব্যাপার আছে না? ওরা অল্প সময়ে এত কিছুর আয়োজন কিভাবে করবে আম্মা? আপনি একটু বোঝার চেষ্টা করেন। জাহানারা বেগমের কথায় কুলসুম বানু বিরক্ত হয়ে সরু চোখে চাইল তাকরিমের দিকে। ওকে ভাবনায় বোধ দেখে গলার স্বর খানিক চড়া করে বললেন, কিরে থাকা শুনলাম তোর হৌরের নাকি কলজাত ফুডা। গান বাজনার আওয়াজ কানে গেলেই পরে আতকা অ্যাটাক ফোটাক কইরা লাইব। তখন বিয়া বাড়ির আনন্দ মারি হইয়া রূপ লইব অ্যাটাক বাড়িতে। তার সে ভালা হ্যারে ক আয়োজন টায়োজন করা লাগতো না। আমরা খালি বিয়া পড়াইতে তোর বউয়ের লইয়া আইমো। আর পারলি তুই ফোন দিয়া তোর বউয়ের লগে কথা কইস। তাছাড়া কোনো তাফাং করবি তো চড়ায় তো দাঁত ফালাই দিমু বেদ্যপের বাচ্চা। এত বড় তামড়া পোলা এখনো বিয়া করস না জানোস? তোর দাদা তোর লাহান থাকতে 2 বাচ্চার বাপ আছে। তয় আল্লাহ আমার প্রথম পোলা মাইয়াডারে আমার কাছে রাখলো না। বড় হওয়ার আগে ব্যামুতে মরল 2টা। তোর বাপও আমারে রাইখা গেল। সবাই আমারে সাইরা যাওয়ার ধান্দায় থাহে। কেউ আমার কোনো কথা শুনে না। কুলসুম বানুর কথায় পুনরায় পরিবেশ গুমোট হলো। স্বামী বিয়োগের কথা স্মরণ হতেই জাহানারা বেগম তাকরিম জোহার আড়ালে আঁচলে মুখ মুছলেন। কুলসুম বানু যে মায়ের রাগটুকু আবেগঘন কথাবার্তায় তার উপর ঢেলে দিয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারল তাকরিম। সে দাদি জানকে ভীষণ শ্রদ্ধা করে বিধায় মুখের উপর কিছু বলতে পারল না। অসহায় চোখে তাকালো তার মায়ের দিকে। তা দেখে জাহানারা বেগম নিজেকে স্থিত করে আর একটু বুঝাতে বললেন, আম্মা, সবই তো বুঝলাম আম্মা, কিন্তু মেয়ে তো অনেক ছোট, ঘর সংসার কিছুই বোঝে না। এখন বিয়ে করিয়ে আনলে সমস্যা হতে পারে। ও আরেকটু বড় হোক, স্বামীর সংসার কাকে বলে তা বুঝুক। আর তাছাড়া তাকিরও তো সামনে পরীক্ষা। পরীক্ষার পরে না হয় আমরা এটা নিয়ে ভেবে দেখি। বাবা ভাবির সময় নাই। মাইয়া যদি সুডো হয় তাহলে ওই মাইয়া ডিসমিস, অন্য কাউরে দেহ। বাংলাদেশে তো আর মাইয়া মাইসির অভাব নাই, খুঁজলেই অনেক পাউন যাইব।
আঁতকে উঠল তাকরিম, চোখ বড় বড় করে সচকিতে দাদির পানে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে না না করে উঠল। মুখে বলল, ও যথেষ্ট বড় আছে দাদু। আম্মু তোমাকে মিথ্যা বলছে। আমি মানে তুমি যেদিন বলবে আমি সেই দিনই বিয়ে করব, সমস্যা নেই। তবে বউ চেঞ্জ করতে যেও না, তাহলে কিন্তু বিয়েই করব না বলে দিলাম। একটু থেমে তাকরিম তার মায়ের দিকে তাকালো। জাহানারা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তার ছেলের দিকে। তাকরিম আর চোখে তা খেয়াল করে নিয়ে আমতা আমতা করে বলল, আম্মু, দাদুর কথাগুলো নিয়ে সামান্তার আব্বু আম্মুর সাথে একটু কথা বলে দেখো, ওনারা কি বলেন। আমি রুমে যাচ্ছি। শেষ কথাটা বলে একেবারে চোরের মতো পালিয়ে গেল তাকরিম। জোহাও আচারের বয়াম হাতে তার ভাইয়ের পিছু নিল। জাহানারা বেগম কিছুক্ষণ নীরব থেকে কথা গুছিয়ে নিয়ে ফোন লাগালেন তরিকুল ইসলামের কাছে। আর সবটা খেয়াল করে বিজয়ীর হাসি খেলে গেল বৃদ্ধা কুলসুম বানুর মুখে। একটু দূরে তাকাতেই দেখতে পেল তার দুষ্ট নাতনি জোহা ভাইয়ের পিছু যেতে যেতে বুড়ো আঙুল উঁচিয়ে থামস আপ দেখাচ্ছে তাকে। তা দেখে কুলসুম বানু মুখ বাঁকালেন। বয়স তো আর কম হলো না, তবুও তিনি সেই ছোট্টবেলার মতোই পাক্কা অভিনেত্রী। কি সুন্দর করে মানিয়ে নিলেন মা ছেলেকে। সত্যি তারিফ করতে হয় নিজের বুদ্ধি। আহা, ভেবেই দম ভেয়ে তার বুকটা ফুলে ফেঁপে উঠল যেন। পড়াশোনার প্রতি বরাবরই খুব সিরিয়াস ইফতি, তাই সামনে এক্সাম জেনে এখন সারাক্ষণ নিজেকে পড়াশোনাতেই ডুবিয়ে রাখে। কিছুদিন পরেই তার অনার্স 4th ইয়ারের ফাইনাল এক্সাম, তাই আপাতত নিজের সবটুকু ধ্যান জ্ঞান এখন বইয়ের। অবসর সময়টুকুতে মেহমেদের সাথে আলাপ আলোচনা আর ফাঁকে ফাঁকে একটু আত্মদুষ্টুমি করে তার বউটার সাথে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আজকাল তার বউটা ওর কর্মকাণ্ডে পূর্বের ন্যায় বিরক্ত হচ্ছে না, উল্টো তার সামনে লজ্জায় আড়ষ্ট হয়ে থাকে সর্বদা। চোখে মুখে ও গম্ভীর কিছু স্পষ্ট ফুটে ওঠে, সেটা উপলব্ধি করতে পারে ইফতি। তাতেই প্রচণ্ড মাত্রায় খুশি সে। যাক, তবে সেও সক্ষম হয়েছে তার বউয়ের মনে নিজের জায়গা করে নিতে। এবার শুধু এটা ওর নিজের মুখে স্বীকার করানোর পালা। ইফতির ভাবনার মাঝেই 1 কাপ কফি হাতে রুমে আসলো অপরূপা, তার মুখে চিন্তার ছাপ। কফি মাগটা হাতে ব্যস্ত ভঙ্গিতে ডেস্কে রাখলো। পুনরায় বেরিয়ে যেতে নিলেই হাত ধরে টেনে ধরল ইফতি। ওর দিকে তাকিয়ে পর্যায়ক্রমে 2 ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি? ইফতির থেকে হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় বসলো অপরূপা। কিছুটা ইতস্তত করে বলল, আসলে মামুনি ফোন করেছিল, একটু আর্জেন্ট ওই বাসায় যেতে বলেছে, কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিল ইফতি। গরম কফির কাপে পরম আবেশে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার যাওয়ার ইচ্ছে হলে যাও, এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? ভ্রু কুচকালো অপরূপা, সরু চোখে তাকিয়ে বলল, আমি আপনার কাছে পারমিশন চাচ্ছি, সেটা কে বললো আপনাকে? অপরূপার এমন প্রশ্নে থতমত খেয়ে গেল ইফতি। আমতা আমতা করে বলল, ও ও, পারমিশন চাইছো না? তাহলে আমাকে এসব শুনিয়ে লাভ কি? আপনার কাছে অনুমতি চাইনি আমি, এমনকি আপনাকে নিয়ে ভাবছিও না। আপনি বললেও যাব, না বললেও যাব। কিন্তু সমস্যা হচ্ছে আপনার আম্মুকে নিয়ে। বাড়ি ভর্তি মেহমান, তার উপর আমিও এই বাড়িতে এসেছি সবে মাত্র কিছুদিন হলো। এখনই যখন যদি বাইরে বের হই তাহলে উনি কি অসন্তুষ্ট হবেন? মানে যাওয়াটা কি ঠিক হবে না? মানে বুঝতে পারছি না আমি। ওদিকে মামুনিকেও বেশ উদ্বিগ্ন লাগছিল। কফি খেতে খেতে অপরূপার উদ্বিগ্ন মুখবিবর খেয়াল করছিল ইফতি। ওর কথা শেষ হতেই ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, আম্মু বাড়িতে নেই, একটু আগেই বেলা আন্টিকে নিয়ে শপিংয়ে গিয়েছেন। তুমি চাইলে ওই বাসায় যেতে পারো, সমস্যা হবে না। আম্মুকে আমি ম্যানেজ করে নেব। অপরূপা খানিক চিন্তা ভাবনা করে ইফতির কথায় সম্মত হলো। ঠিক আছে বলে রেডি হওয়ার জন্য কাবার্ড থেকে জামা কাপড় হাতে নিতেই ইফতি কিছুটা মিনমিন করে বলল, শাড়ি পরে যাও। ইফতি ভেবেছিল অপরূপা বোধহয় তার কথা তোয়াক্কা না করেই ওয়াশরুমে ঢুকে যাবে, কিন্তু হলো তার ব্যতিক্রম। অপু সত্যিই জামা কাপড়গুলো হাত থেকে রেখে দিয়ে একটা সুন্দর শাড়ি তুলে নিল। গায়ে শাড়িটা জড়িয়ে ইফতির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে এটা পরি? হুম, ভালো লাগছে, এটাই পরো। অপরূপা মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সেদিকে তাকিয়ে মুচকি হাসল ইফতি। চুলগুলো এলোমেলো করে পুনরায় পড়ায় মনোযোগ দিল।
এরই মধ্যে কেটে গেল বেশ কিছুক্ষণ। ফ্রেশ হয়ে অপু শাড়ি হাতে ওয়াশরুমে হয়ে দাঁড়িয়ে আছে। কেননা এই শাড়িটা বেশ পাতলা আর পিচ্ছিল, বারবার কাঁধ থেকে আঁচল গড়িয়ে নিচে পড়ে প্রায় অনেক অংশ ভিজে গিয়েছে। এতে বিরক্ত হয়ে সে চোখ মুখ কুঁচকে রেখেছে। শাড়ি পরতে এবং পরাতে সে সব সময় পটু, কিন্তু এই শাড়িটাকে কিছুতেই আয়ত্তে আনতে পারছে না। রুমে গিয়ে মিররের সামনে দাঁড়িয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু তাও তো সম্ভব না। ভিতরে ইফতি আছে, এ অবস্থায় সেখানে ও যাবে কিভাবে? পরপরই মনে হলো অনেকক্ষণ যাবৎ রুম থেকে ইফতির কোনো সারা শব্দ আসছে না, তবে কি ও রুমে নেই? দেখার জন্য ওয়াশরুমের দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করলো অপরূপা। সারা রুম জুড়ে চোখ বুলিয়ে যা বুঝলো ইফতি রুমে নেই। খুশি হলো অপরূপা। শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। দ্রুত রুমের দরজার ভেতর থেকে লক করে মিররের সামনে দাঁড়িয়ে গুনগুন করতে করতে দক্ষ হাতে শাড়ির ভাঁজে হাত চালালো। লতানো 4 আঙুলের ভাঁজে যখন প্রায় সবগুলো কুচি উঠে এসেছে, তখন সে আয়নায় তাকালো এবং তাকাতেই চোখাচোখি হলো একজোড়া বিস্মিত বড় বড় চোখের সাথে, যে কিনা কানে ফোন ঠেকিয়ে ব্যালকনি সাইডের দরজায় দাঁড়িয়ে। হতভম্ব হয়ে কখন যে হাত থেকে সবগুলো কুচি ফসকে গিয়েছে তা খেয়ালই করলো না অপরূপা। তার হুঁশ ফিরল তখন, যখন কলের বিপরীতে থাকা লোকটিকে ইফতি বলল, ফোন রাখ তাকে, সময় মতো পৌঁছে যাবো। তুই ঈশা আর রৈতিককে কল করে নে, কল করে আমাকে জানা, আমি একটু পরে আসছি। কল কেটে পকেটে ঢুকিয়ে রাখলো ফোনটা। বাঁকা হেসে রুমে আস্তে আস্তে বলল, শাড়ি পরতে পারো না? আমার হেল্প লাগবে আগে বললেই পারতে, আমি ওয়াশরুমে ঢুকে তোমাকে হেল্প করতাম। অযথা এমন অবস্থায় বেডরুমে আসলা। এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করে বসি তখন? লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত শাড়ি সামলালো অপরূপা। সে কি জানতো না কি বান্দা পড়া রেখে ফোন হাতে বারান্দায় দাঁড়িয়ে? জানলে যেভাবেই হোক ওখানেই সামলে নিত, ভুলেও এই অবস্থায় রুমে প্রবেশ করতো না। কিন্তু এখন অপরূপার কোনো নড়চড় না দেখে ঠোঁটের হাসি প্রশস্ত করলো ইফতি। পুনরায় ভ্রু বাঁকিয়ে হাস্যরসিক কণ্ঠে বলল, বাবা, তুমি তো দেখি হেভি রোমান্টিক মুডে আছো। কোথায় লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে ছুটে পালাবে আমার সামনে থেকে, কিন্তু তা না, এখনো আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো। বাহ, কি উন্নতি! তেতে উঠে চোখ পাকিয়ে ইফতির দিকে তাকালো অপরূপা। রাগ লজ্জার সংমিশ্রণে আটকে আসা কণ্ঠে বলল, সভ্য নির্লজ্জ বেহায়া পুরুষ কোথাকার! আমি কি জানতাম আপনি বারান্দায়? জানলে ভুলেও এভাবে রুমে আসতাম না। কোথায় ভুল করে সরি বলবেন তা না করে বেয়াদবের মতো দাঁত কেলিয়ে আমায় লজ্জায় ফেলছেন আপনি। অদ্ভুত ব্যাপার। এই আমি বড় হই তোমার, অন্য কেউ না, যে আমার সামনে এত বেশি লজ্জা পেতে হবে। আর তোমাকেও আমায় সরি বলতে হবে। তাছাড়া সেই কবেই তো লজ্জা টজ্জা শেষ করে দিছি, এখন নতুন করে আবার কিসের লজ্জা পাও? হুম। ভ্রু নাচালো ইফতি। অপরূপা তেড়ে গেল ইফতির দিকে, আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, একদম বেলাহাজের মতো কথা বলবেন না। বেরিয়ে যান রুম থেকে দ্রুত। ওপর উথলিয়ে রাখা আঙুল টেনে আচমকা একটি শব্দ করে চুমু খেলো একটা। অতঃপর সত্যিই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ঘটনা এতটাই দ্রুত ঘটলো যে অপরূপা কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করতে পারল না। সে তখনও ফ্রিজড হয়ে দাঁড়িয়ে। ইফতি চলে যেতে নিয়েও দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে অপরূপার উদ্দেশ্যে জোর করায় বলে গেল, তুমি বলেছো বলেই যে রুম থেকে বেরিয়ে যাচ্ছি এমনটা কিন্তু মোটেও ভেবো না মাই মিসেস। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তাই চলে যাচ্ছি। নাহলে সত্যি আজ তোমাকে শাড়ি পরতে হেল্প করতাম। আফটার অল আমি খুবই দায়িত্ববান স্বামী, বউকে সব বিষয়ে হেল্প করতে আমি অল টাইম প্রস্তুত। অপরূপা কিছু বলার আগেই ইফতি সশব্দে দরজা আটকে দিল বাহির থেকে। মুচকি মুচকি হাসার মাঝেই দেখতে পেল তার রুমের দিকে এগিয়ে আসছে অর্ধ উন্মুক্ত মেহমেদ। কেননা তার পরনে কেবলমাত্র একটা সাদা তোয়ালে পেঁচানো, গা থেকে এখনো বিন্দু বিন্দু পানি ঝরছে। দেখেই বোঝা যাচ্ছে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। ইফতি আশেপাশে একবার চোখ বুলিয়ে মেহমেদের উদ্দেশ্যে হাসি হাসি মুখ করে বলল, এই ব্রো, এটা ইউকে না যে তুমি শাহরুখ খানের মতো কোমরে কেবল টাওয়াল জড়ায় ঘুরবা আর সবাই তোমাকে স্বাভাবিকভাবে ফেস করবে। দিস বাংলাদেশ। বাই এনি চান্স তুমি যদি কোনো মেয়ের সামনে এই লুকে পড়ে যাও, তাহলে সেই মেয়ে এক গগন বিদারী চিৎকার দিয়ে তোমার কানের পর্দা ফাটায় ঝালাপালা করে দিবে। তখন তোমার নিজের কাছে মনে হবে তুমি মানুষ নও, ভয়ানক কিছু, অ্যাজ লাইক লুসিফার।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইফতির টিটকারিতেও কোনো হেলদোল হলো না মেহমেদের। ও চিন্তিত মুখে বলল, তোমার কাছেই যাচ্ছিলাম ব্রো, কি একটা বিপদে পড়লাম বলো তো। ভ্রু কুচকালো ইফতি বলল, কি হয়েছে? হ্যাভ এনি প্রবলেম? ইয়েস ব্রো, কভার থেকে আমার সব আন্ডারওয়্যার মিসিং, বাট কিভাবে আই ডোন্ট নো। মেহমেদের হতাশ গলায় বলা কথা শুনে কুচকে যাওয়া ভ্রুযুগল আরও খানিকটা কুচকে গেল ইফতির। পরক্ষণেই হু হা করে হেসে উঠল, পেটে হাত চেপে বলল, এত কিছু থাকতে আন্ডারওয়্যার কোথায় রেখেছিলে ভালো করে দেখো ভাই, পেয়ে যাবা। কারণ বাসায় আমি ছাড়া আর কেউ সব ইউজ করে না। আর আমার এতটা অধপতন হয় নাই যে আমার তোমার আন্ডারওয়্যার গায়েব করার প্রয়োজন হবে। নিজের রুমেই হয়তো আছে, একটু ভালো করে গিয়ে খুঁজে দেখো। ইফতির ব্যঙ্গাত্মক কথা শুনে যার পরনায় হতাশ হলো মেহমেদ। নিজের সিক্ত চুলে হাত ঠেকিয়ে ঠোঁট কামড়ে বলল, আই এম সিরিয়াস ইফতি, একটুও মজা করছি না। এইসব কি মজা করার বিষয় বলো, সত্যি খুঁজে পাচ্ছি না। ওকে ওকে, আমি হেল্প করছি তোমায়। ওয়েট আ মোমেন্ট প্লিজ। কোনো রকম হাসি থামিয়ে পুনরায় নিজের রুমে চলে গেল ইফতি। এদিকে মেহমেদ পড়েছে ভাবনায়। ইফতি চোখের আড়াল হতেই ও বিড়বিড় করে বলল, আন্ডারওয়্যার মিসিং শুনেই এমন রিয়াক্ট করলে ব্রো? যদি এটাও বলতাম যে আমি আমার রুমে অপরিচিত কোনো উমেন পারফিউমের স্মেল পেয়েছি, তাহলে কি ধরনের রিয়াক্ট করতে তুমি? এত কিছু থাকতে কেউ আমার কেন নিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বিছানায় শুয়ে শুয়ে পা নাচাচ্ছে তাকরিম। টেনশানে ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম প্রায়। একটু পর পর ফোন চেক দিচ্ছে কাঙ্ক্ষিত রমণীর কোনো SMS বা কলের আশায়, কিন্তু বারবার হতাশ হয়ে দৃষ্টি ফেরাতে হচ্ছে তাকে। ধ্যাত্তেরি কি! শব্দসূচক মুখ থেকে বের করতেই ওর ফোনটি তীব্র শব্দে কেঁপে উঠল। হাসি ফুটে উঠল তাকরিমের মুখে এবং কলার আইডিটি সামান্তার দেখতেই সে হাসিটা চওড়া হলো। দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সামান্তা কোনো রকম সালাম কালাম ব্যতীত বলল, আপনার আম্মু আমার আব্বুকে কি ভোজন ভাজন বুঝিয়েছে বলুন তো? আমার আব্বু তো পারলে আমাকে এক্ষুনি আপনার গলায় ঝুলিয়ে দেয়। তৃপ্তির হাসি হাসলো তাকরিম। যাক, কোনো সমস্যা হয়নি তাহলে। কোনো রকম ঝামেলা ব্যতীতই সবাই তাহলে রাজি হয়ে গেছে। তাকরিম হাসি মুখেই সামান্তার কথার জবাব দিল, আমি তোমাকে গলায় ঝোলাতে রাজি আছি, এখন তুমি রাজি হয়ে যাও। অপর পাশ থেকে ফুঁসে উঠল সামান্তা। ক্ষুব্ধ হয়ে বলল, আশ্চর্য, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়োর কি আছে? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? এই পর্যায়ে একটু শান্ত হলো তাকরিম। ওকে শান্ত স্বরে বুঝাতে লাগলো, শোনো, আমার নিজেরও এখন বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার দাদি খুবই অসুস্থ। উনি চান আমি যেন এখনই বিয়ে করি, আর তার কথা রক্ষার্থেই আমাদের এই সিদ্ধান্ত। তাছাড়া তোমার বেস্ট ফ্রেন্ডও তো বিয়ে করে ফেলছে, ইনুরও হয়তো কিছুদিনের ভিতর এঙ্গেজমেন্ট হয়ে যাবে। আর তোবা, ও তো অনেক আগে থেকেই ওর কাজিন রাতুলের বাগদত্তা। তাহলে তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? সামান্তা খানিকটা ভাবুক হলো। কিছুক্ষণ নীরব থেকে ঠোঁট ফুলিয়ে জবাব দিল, বিয়ে করতে প্রবলেম নাই, কিন্তু এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি হলে সমস্যা কোথায়? বাহ, আমার যে ডিস্কো বউ সাজার শখ ছিল তার কি হবে? ভ্রু কুচকালো তাকরিম। সামান্তার কথা বোধগম্য হতেই ফিক করে হেসে দিয়ে টেনে টেনে বলল, আচ্ছা, এ ব্যাপার, ঠিক আছে, আমি আম্মুকে বলে তোমার ডিস্কো বউ সাজার ব্যবস্থা করব। তাকরিমের পুরো কথা শেষ হওয়ার আগেই কল কেটে দিল সামান্তা। সব কিছু ওর বিরক্ত লাগছে এখন, কিন্তু বিরক্তিটা এক্স্যাক্টলি কার উপর? তার মা বাবা, তাকরিম, নাকি নিজের উপর? সেটাই বুঝতে পারছে না। রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল সামান্তা। কিছুক্ষণ মাথার উপর সিলিং ফ্যানটার দিকে স্থির চোখে তাকিয়ে তাকরিমের কথা মনে পড়ল। পরক্ষণেই কটমট করে বলল, দরকার নাই আমার বউ সাজা। টি শার্ট আর প্লাজো পরে বিয়ের পিড়িতে বসবো। বিয়ে করলে করিস, না করলে মায়ের আঁচল ধরে বাড়ি ফিরে যাস। শুক্রবার তেজদীপ্ত সোনালি রোদ্দুর আর ফুরফুরে সুশীতল হাওয়ার সংমিশ্রণে প্রকৃতিটা বেশ স্নিগ্ধ আর মোহাচ্ছন্ন। সময়টা বেলা 12টার ঘর। হুট তোলা রিকশার পাশাপাশি বসে আছে সামান্তা আর অপরূপা। পিচ ঢালা রাস্তার দুপাশে অবস্থিত সমস্ত দোকানপাটকে পিছনে ফেলে রিকশাটি ছুটে চলছে তার নিজস্ব গতিতে। গন্তব্য
পাশের নামি দামি বিউটি পার্লারটি। সেখান থেকেই বিয়ে উপলক্ষে হাত ভর্তি করে মেহেন্দি ডিজাইন করে আসবে সামান্তা আর অপরূপা। মেহেন্দিতে তোবার অ্যালার্জি রয়েছে, বিধায় সে হাতে মেহেন্দি লাগাবে না। আর ইনায়াকে জোরাজুরি করেও মেহেন্দি পরাতে রাজি করাতে পারল না অপরূপা। অগত্যা ওদের দুজনকে সামান্তার বাসায় রেখেই তারা দুজন বেরিয়ে পড়েছে বিউটি পার্লারের উদ্দেশ্যে। রোকেয়া বেগমও নিষেধ করেননি, কেননা তিনি খুব ভালো করেই জানেন অপু সামু দুজনেই এই ইয়াং জেনারেশনের হয়েও একজনও নিজে হাতে মেহেন্দি ডিজাইন করতে পারে না। ওদিকে নতুন বউয়ের হাতে মেহেন্দির রং না থাকলে আবার বড্ড বেমানান লাগে, তাই মনে খানিক দ্বিধাবোধ থাকলেও মুখ ফুটে নিষেধ করতে পারেনি রোকেয়া। তরিকুল ইসলাম চেয়েছিলেন বিউটিশিয়ানরা বাসায় আসুক, কিন্তু সামান্তার সাফ সাফ বারণ করে দেওয়ায় সেটাও হলো না। উনিও আর বিশেষ মাথা ঘামালেন না এই বিষয়ে। ছোটদের ব্যাপার, ওরা যা ভালো বোঝে তাই না হয় করুক, নিজেরাও তো হাতে কাজে কম নেই, সময় স্বল্প, অথচ কাজের পরিমাণ উহুদ পাহাড় সমান। এই অসুস্থ শরীর নিয়ে একা সব দিক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। তার একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তরিকুল ইসলামের, কিন্তু তার নিজের শারীরিক অবস্থার দিক বিবেচনা করে আর দেরি করতে চাননি। তাছাড়া তাকরিম ছেলে হিসেবে ভালো, এক কথায় একদম সুযোগ্য পাত্র। তার মেয়ের মতো উড়নচণ্ডীর জন্য এরকমই একজন শান্তশিষ্ট সুশীল পাত্রের অপেক্ষায় ছিলেন তিনি এতকাল। এখন পেয়ে আর জাহানারা বেগমের অনুরোধে মুখ ফিরিয়ে থাকতে পারেনি, তাই এত দ্রুত সব আয়োজন। সন্ধ্যায় সামান্তার আগত, মোটামুটি অনুষ্ঠানের মাধ্যমে ঘরোয়াভাবেই বিয়ে পড়ানো হবে। সামান্তার বাবা বাড়ির বিশেষ কোনো আত্মীয় স্বজন আসেননি, কিন্তু নানু বাড়ি থেকে গুটি কতক মেহমান এসেছেন কালই। অথচ এত এত মেহমানদের উপেক্ষা করে ভর দুপুরে বিয়ের কোণে তার বান্ধবীকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এমন কাহিনী হয়তো খুবই বিরল। তবে তা কেবল একমাত্র সামান্তার দ্বারাই সম্ভব। সামান্তা একটু পরপর রিক্সা ডান দিকে বাম দিকে মাথা বের করে কিছু দেখছে, আর সেটা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে পাশে বসে থাকা অপরূপা, কিন্তু কিছু না বলে চুপচাপ নিজের মতো করে বসেছিল। এবার তার বিরক্ত গলায় বলল, একটু স্থির হয়ে বস না রে বোন, এত উকি ঝুঁকি মারছিস কেন? কাউকে কি খুঁজছিস? সামান্তা সোজা হয়ে বসলো, পরিহিত শাড়ির আঁচলখানা ভালো করে গুটিয়ে নিয়ে তাকালো অপরূপার দিকে, হাসি মুখে শুধালো, বলা তো যায় না, যদি এই ভর দুপুরে শাশুড়ির ছেলে দেখা পেয়ে যায়, তাই একটু উকি ঝুঁকি মারছিলাম আর কি, এই ছাড়া বিশেষ কিছুই না। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল অপরূপার। সামান্তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আর কয়েক ঘন্টা সবর কর, তারপর তোর শাশুড়ির ছেলে চিরতরে তোর হয়ে যাবে। তাকে আর রাস্তাঘাটে উকি ঝুঁকি মেরে খুঁজতে হবে না, 24 ঘন্টায় তো তোর চোখের সামনে থাকবে তখন। এখন দয়া করে একটু শান্ত হয়ে বস। সামান্তা মুচকি হাসল, বুক ফুলিয়ে গভীর নিঃশ্বাসের সাথে খোলা হাওয়াটা টেনে নিয়ে সত্যিই চুপ করে বসে রইল সে। এই তো আরেকটু সামনেই পার্লার, মোড়ের দিকে রিক্সার প্যাডেল ঘুরলেই তারা নেমে পড়বে। এদিকে অপরূপা কিছু একটা বলার জন্য উসখুস করছে। কিছুক্ষণ ইতস্তত করে সামান্তাকে একবার আর চোখে পরখ করে নিয়ে দ্বিধান্বিত সুরে বলল, শাম্পু, বিয়েতে তুই মন থেকে রাজি তো? মাথা ঘুরিয়ে অপরূপার দিকে ভ্রু কুঞ্চন করে চাইল সামান্তা। হঠাৎ এই পরিবেশে এমন থমথমে প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না সে, তবে হেয়ালি করে উত্তরটুকু ঠিকই দিল, না, আমি মন থেকে রাজি না, প্রাণ থেকে রাজি হয়েছি। প্রশস্ত হেসে ডানে বামে মাথা নাড়ালো অপরূপা। ডান হাতে সামান্তার কাঁধ আঁকড়ে ধরে উৎফুল্ল কণ্ঠে আশ্বস্ত করে বলল, তুই অনেক হ্যাপি হবি ইয়ার। তাকরিম ভাইয়া অনেক পিওর একটা মানুষ, সফট হার্টেড, সে তোকে অনেক সুখে রাখবে। আর তাছাড়া আমি ড্যাম শিওর তাকরিম ভাইয়া তোকে পছন্দ করে, মানে ভালোবাসে। রিক্সা গন্তব্যে পৌঁছাতে নেমে পড়ল ওরা দুজন। সামান্তা আগেই পার্লারের দিকে হাঁটা ধরেছে। অপরূপা ভাড়া মিটিয়ে সামান্তার পাশে এসে দেখলো ও কাঁচের দরজার বাহিরে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অপরূপা বুঝতে পারলো তার দাঁড়িয়ে থাকার কারণ, তাই উচ্চস্বরে হেসে উঠল। সামান্তা তেতে উঠে বলল, হাসার কি হয়েছে, আশ্চর্য,
তুই তো জানিস আমি এই অদ্ভুত দরজাগুলো খুলতে পারি না। অপরূপা আর কিছু না বলে ডোর ওপেন করে ভিতরে ঢুকে গেল। পিছন পিছন মুখ লটকিয়ে সামান্তাও ঢুকলো। তাকরিমদের বাসার পরিবেশ উৎসবমুখর। সারা বাড়ি জুড়ে আত্মীয় স্বজনের সমাগম। দীর্ঘ অনেক বছর পর তাকরিমের একমাত্র ফুপু ইসমাত আরা বেগম তাকরিমের বিয়ে উপলক্ষে এসেছেন তার ভাইয়ের বাসায়। ছেলের বিয়ে আর ননদের আগমনে জাহানারা বেগম প্রায় আনন্দে আত্মহারা। এদিকে কাজেরও প্রচুর চাপ। তিনি সেই কাক ভোর থেকে একের পর এক কাজ সামলে এখন ক্লান্ত হয়ে ধপ করে এসে বসে পড়ল সোফায়। হাত ছেড়ে ডাকলেন জোহাকে। জোহা, আম্মা ফ্রিজ থেকে এক গ্লাস পানি খাওয়া তো মা, গরমে প্রাণটা ওষ্ঠগত হয়ে যাচ্ছে। উফ। হাতে মেহেন্দি লাগাচ্ছিল জোহা। জাহানারা বেগম তাকে ডাকলেন তার পানি। তার মায়ের ঘরমাক্ত শরীর খেয়াল করে মেহেন্দি মাখা থামিয়ে চট জলদি এক গ্লাস ঠান্ডা লেবু পানি নিয়ে দিল। ওনার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো সযত্নে মুছে দিতে দিতে পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আজকে শেষ কষ্ট করে নাও আম্মু, এখন তো ছেলের বউ আনছো ঘরে, ভাবিপু তোমাকে আর এত পরিশ্রম আর করতে দিবেন না, দেখে নিও। তার মেয়ের কথায় মুচকি হাসলেন জাহানারা বেগম। পর মুহূর্তেই তড়িঘড়ি করে বলল, তাকরিমের রুমে গিয়ে একবার দেখে আয় তো মা, ওদের কিছু প্রয়োজন পড়ে কিনা। আজ তো কেবল ওরা একা না, সাথে একজন মেহমান ছেলেও আছে। ওর কিছু প্রয়োজন হলে লজ্জায় মুখ ফুটে না চাইতেও পারে। তুই যা তো, চটজলদি দেখে আয় ওর কিছু লাগবে কিনা। জোহা তার মায়ের পাশে বসে হাসি মুখে বলল, আরে আম্মু, তুমি এত প্যারা নিচ্ছ কেন বলো তো? আমি মাত্রই ওই রুম থেকে মেহেদি নিয়ে এসেছি, ওনারা সবাই আড্ডা দিচ্ছে আর টুকটাক কাজও করছে। তুমি রিল্যাক্স করো আম্মু, কারোর কিছু প্রয়োজন নেই। আর ওই মেহমান ছেলেটার নাম মেহমেদ, উনি খুব ভালো আর মিশুক স্বভাবের। ওনার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতেই উনি মিষ্টি হেসে আমাকে বলল কিছু প্রয়োজন হলে নিজে চেয়ে নিবে। তাছাড়া জানো আম্মু, উনি ইনু আপির ফুবু বর, ওই সুদূর ইউকে থেকে এসেছেন। পাশাপাশি খুব সুন্দর মানাবে ওদের দুজনকে, তাই না আম্মু? একদম মেড ফর ইচ আদার। তার মেয়ের শেষ কথায় জাহানারা বেগম প্রথমে কিঞ্চিত অবাক হলেও পর মুহূর্তেই হাসলেন। ইনায়াকে খুব পছন্দ করেন তিনি, তবে সরাসরি দেখা সাক্ষাৎ খুবই কম হয়েছে। তাদের বাসায় ইনায়ার খুব একটা যাতায়াত নেই বললেই চলে। আরস ছেলেটিকেও তার মনে ধরেছে সেই প্রথম দেখাতেই। কী নম্র ভদ্র আচরণ, ভালো ছেলেটার সমিষ্ট ব্যবহারে সে প্রথমেই মেহমেদকে তার পছন্দের তালিকায় রেখে দিয়েছিল। এখন ইনায়ার হবু বর শুনে আরও খুশি হলেন। মনে মনে ভাবলেন দুটিতে ভারী মানাবে, যাকে বলে একেবারে রাজ্যটক। তিনি মেহমেদ ও ইনায়ার জন্য খাস দিলে প্রাণ উজাড় করে দোয়া করলেন। তাকরিমের রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে শাওন, ইফতি, মেহমেদ, ঈশা ও রৈতি। শাওন মেহমেদ খোশ গল্পে মশগুল। ঈশা রৈতি হাতে শপিং লিস্ট ধরে সব কিছু মিলাতে ব্যস্ত। লিস্ট থেকে কোনো কিছু বাদ পড়ে গেল নাকি সেটাই দেখছে তারা। অপরদিকে তাকরিম একটু পরপর অস্থিরতায় হাতে হাত ঘষছে। ছোটবেলা থেকেই অত্যাধিক টেনশনে থাকলে তাকরিমের নাক ঘামে। এবারও ব্যতিক্রম না, নাকের ডগা চিকচিক করছে তার ঘামের জন্য। ওর পাশে শাওন আর মেহমেদ বসা ছিল। শাওন গল্প থামিয়ে সরু দৃষ্টিতে তাকরিমের দিকে তাকালো। কিয়ৎক্ষণ তাকিয়ে থাকার পর তাকরিমের ভিতরকার অস্থিরতাটা কিছুটা সে নিজেও উপলব্ধি করতে পারল এবং কিঞ্চিত রসিকতা করে বলল, কিরে ভাই, মেয়েদের মতো এত হাঁসফাঁস করছিস কেন? তোর চেহারা দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভুগছিস। পছন্দের মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পাচ্ছিস। এই আনন্দে কোথায় হাসি খুশি থাকবি তা না, মুখটাকে ইলিশ মাছের মতো চুপসে রাখছিস, শয়তান। শাওনের কথা ঈশা ও রৈতি ঠোঁট চেপে হাসলো। ইফতি ভ্রু কুচকে তাকালো ওদের দুজনের দিকে। তাকরিম কোনো রকম তার নাকের ঘামটুকু বিলীন করে দিয়ে আমতা আমতা করে বলল, না মানে আসলে ফার্স্ট টাইম বিয়ে করছি তো, তাই একটু নার্ভাস ফিল করছি। পরের বার আর এমন হবে না আশা করি। ইফতি আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে চোখ দুটি বড় করে তাকালো তাকরিমের দিকে। ঈশা রৈতির কাজ স্থগিত।
সবাই স্তম্ভিত হয়ে একযোগে ফ্যাল ফ্যাল করে তাকালো তাকরিমের দিকে। ভর কালো তাকরিম ভুল কিছু বলল নাকি? ও পুনরায় মিনমিন করে সবার দিকে তাকিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।